আমরা এখন পড়ব নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের মধ্যযুগের বাংলায় রাজনৈতিক ইতিহাসের একটি চ্যাপ্টার বা একটি অংশ। তো মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস শুরু হয় 1204 এবং শেষ হয় 1757 খ্রিস্টাব্দে। তো এই সময়কালের মধ্যে তো রাজা গণেশ এবং হাফসি শাসন, আমরা আজকে জানবো রাজা গণেশ এবং হাফসি শাসন সম্পর্কে। সাধারণতভাবে বলা হয়ে থাকে বাংলা ইতিহাসের 200 বছর 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ মুসলমান সুলতানদের স্বাধীন রাজত্বের যুগ। যদিও 200 বছর স্বাধীন রাজত্বের যুগ ধরা হয়, তারপরেও কিন্তু এই সময়ের মাঝামাঝি যে সময়টা হিন্দুরাও রাজত্ব করেছিল, সে কথাটাই আমরা এখানে জানব। তথাপি এই 200 বছরের মাঝামাঝি অল্প সময়ের জন্য কিছুটা বিরতি ছিল। এই যে বিরতির কথা বলা হচ্ছে, এই বিরতিটা ছিল এই হিন্দু রাজাদের জন্য। গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যুর পর তার পুত্র সাইফুদ্দিন হামজা শাহ সিংহাসনে বসেন, কিন্তু এই সময় অভিজাতদের মধ্যে ক্ষমতা দখল নিয়ে ষড়যন্ত্র চলতে থাকে। তিনি 1 বছর শাসন করার পর 1412 খ্রিস্টাব্দে তার কৃতদাস শিহাব উদ্দিনের হাতে নিহত হন। অর্থাৎ গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যুর পর তার পুত্র সাইফুদ্দিন হামজা শাহ সিংহাসনে বসেন এবং তিনি মাত্র 1 বছর শাসন কার্য চালানোর পর 1412 খ্রিস্টাব্দে তারই কৃতদাস শিহাব উদ্দিনের হাতে নিহত হন। শিহাব উদ্দিন সুলতান হয়ে নিজের নাম দেন। তো সাইফুদ্দিন হামজা শাহ যখন নিহত হন তখন এই শিহাব উদ্দিন কি হন, রাজা হিসেবে বসেন এবং তিনি যখন রাজা হন তিনি তখন তার নিজের নাম দেন শিহাব উদ্দিন বাইজিদ শাহ। কিন্তু 2 বছরের মাথায় এই শিহাব উদ্দিন বাইজিদ শাহ তিনিও 2 বছরের মাথায় মানে 1414 থেকে 15 খ্রিস্টাব্দে তিনিও ষড়যন্ত্রকারীদের হাতে নিহত হন। এই সুযোগে অভিজাতদের মধ্যে থেকেই রাজা গণেশ বাংলায় ক্ষমতা দখল করেন। এই যখন শিহাব উদ্দিনকে কি করা হয়, ষড়যন্ত্র করে নিহত করা হয়, সেই সুযোগে আসলে এই রাজা গণেশ বাংলায় ক্ষমতায় আসেন। তো বাংলায় ক্ষমতায় আসার পর তিনি কি করেন, বাংলায় সুলতান আজম শাহের একজন উচ্চপদস্থ অমান্য ছিলেন রাজা গণেশ। তো রাজা গণেশ প্রথমত কি ছিলেন, বাংলার সুলতান আজম শাহের একজন উচ্চপদস্থ একজন কি ছিলেন, আমত্ত ছিলেন, মানে উচ্চপদস্থ একজন কর্মচারী ছিলেন এই গণেশ। জানা যায় গণেশ প্রথমে দিনাজপুরের ভাতুরিয়া অঞ্চলে একজন রাজা ছিলেন। অর্থাৎ গণেশ কি ছিলেন, প্রথমে তো একজন রাজা ছিলেন কোন অঞ্চলের, দিনাজপুরের ভাতুরিয়ার। তিনি সুলতানদের দরবারে চাকরি নেন। তিনি কি করেন, তারপরে সুলতানের দরবারে চাকরি নেন। চাকরি নিয়ে তিনি অন্যান্য অভিজাতদের মতোই রাজনৈতিক শক্তি সঞ্চার করতে থাকেন, কারণ তার মনের মধ্যেও এটা ছিল যে তিনি কি করবেন, রাজা হয়ে শাসন করবেন, মানে তিনি হিন্দুদের রাজা হয়ে একটু সম্প্রদায় সৃষ্টি করবেন। এজন্য তিনি কি বললেন, রাজনৈতিক শক্তি সঞ্চয় করতে থাকেন, কারণ তার ইচ্ছা ছিল মুসলমানদের মতো রাজ সিংহাসনে আহরণ করা, অর্থাৎ রাজ সিংহাসনে বসা। এ লক্ষ্যেই তিনি ইলিয়াস শাহী বংশ উচ্ছেদ করেন, অর্থাৎ ইলিয়াস শাহী বংশ শেষ করে নিজে ক্ষমতায় বসেন। এই প্রক্রিয়ায় গণেশ অনেক মানুষকে হত্যা করেন। তার হাত থেকে মুসলমানদের রক্ষা করার জন্য তিনি এই যে সিংহাসনে বসবেন, এই সিংহাসনে বসার জন্য তিনি কি করলেন, অনেক মুসলমানদের হত্যা করলেন। এবং এই মুসলমানদের রক্ষা করার জন্য তখন মুসলমানদের হয়ে দরবেশদের নেতা নূর কুতুবুল আমল জৌনপুরের সুলতান, মানে জৌনপুর একটা জায়গার নাম, তার সুলতান ইব্রাহিম শর্কীর নিকট আবেদন জানান। মানে জৌনপুরের সুলতান ইব্রাহিম শর্কীর নিকট দরবেশের নেতা নূর কুতুব আলম আবেদন জানান। কি আবেদন জানান? রাজা গণেশের সম্পর্কে, রাজা গণেশ বাংলায় সিংহাসন আহরণ করেছেন এবং তিনি মুসলমানদের উপর অত্যাচার করতেছেন। ইব্রাহিম শর্কী সসৈন্যে, মানে সে নিজেও আসে এবং সৈন্য নিয়েও আসে। বাংলায় উপস্থিত হলে গণেশ ভয় পেয়ে যান। যখন এই ইব্রাহিম শর্কী ওই দরবেশদের নেতা নূর কুতুবুল আমলের আমন্ত্রণে কি করেন, বাংলায় আসেন, তখন গণেশ কি করেন, ভয় পেয়ে যান এবং এই ভয় পাওয়ার ফলে অবশেষে তিনি আপোষ করেন। তখন তিনি মেনে নেয় বা আপোষ করেন। কার সাথে আপোষ করেন? দরবেশ নূর কুতুবুল আমলের সাথে। শর্ত অনুযায়ী আপোষ করেন কার সাথে? দরবেশের সাথে, দরবেশ নূর কুতুব আলম। এই কুতুব আমলের সাথে তিনি যখন শপথ করেন, সেই শর্ত অনুযায়ী গণেশ
তার ছেলে, তার মানে গণেশ তার ছেলে যদু, যদু হচ্ছে তার ছেলের নাম, যদুকে ইসলাম ধর্মে কি বলছে দীক্ষিত করেন এবং ছেলের হাতে বাংলার সিংহাসন ছেড়ে দেন। মানে মুসলমানদের উপরেই যেন মুসলমান যেন বাংলা শাসন করেন, এই জন্যই তার ছেলে যদুকে মুসলমান ধর্মে দীক্ষিত করেন, মানে হিন্দু থেকে মুসলমান ধর্মে দীক্ষিত করে তিনি তাকে বাংলার সিংহাসনে বসান। মুসলমান হওয়ার পর তার নাম হয় জালালউদ্দিন আহমেদ। এই যে গণেশের পুত্র যদুর নাম পরিবর্তন হয়ে যায় কি জালালউদ্দিন আহমেদ। এই পরিবর্তনটা হয় কখন? যখন দরবেশদের সাথে গণেশের কি হয়, একটু আপোষ হয়। তো এই আপোষের শর্ত অনুযায়ী যদুকে ইসলাম ধর্মে দীক্ষিত করে জালালউদ্দিন নাম অনুসারে তাকে কি করা হয়, বাংলা সিংহাসনে বসানো হয়। সুলতান ইব্রাহিম শর্কী জালালউদ্দিনকে সিংহাসনে বসিয়ে ফিরে যান নিজ দেশ জৌনপুরে। অর্থাৎ এই সুলতান ইব্রাহিম শর্কীর নিজ দেশ ছিল জৌনপুর, তিনি কি করলেন, আবার মুসলমানদেরকে বাংলায় শাসনে বসাইয়ে তিনি আবার তার নিজ দেশে ফিরে গেলেন। যখন তিনি তার নিজ দেশে ফিরে গেলেন তখন গণেশ কি পড়লেন, তখন তো গণেশ ভাবলেন যে তিনি কি আবার মুক্ত, তাই গণেশ দ্বিতীয়বার সিংহাসনে বসেন। যখন জালালউদ্দিনকে সিংহাসনে বসান ইব্রাহিম শর্কী এবং সিংহাসনে বসে তিনি যার নিজ দেশে চলে যান, তখন গণেশ মনে করেন যে তিনি আসলে মুক্ত। তো কি করলেন, আবার গণেশ দ্বিতীয়বার সিংহাসনে বসেন। গণেশ ওই যে প্রথমে একবার সিংহাসনে বসেছিল, অনেক মানুষ হত্যা করার ফলে দরবেশদের নেতা কে ছিল, নূর কুতুব আমল কি করলো, সুলতান ইব্রাহিম শর্কীকে নিয়ে এসে আবার মুসলমানদেরকে বাংলায় সিংহাসনে আসলে বসালেন। তো যখন এই ইব্রাহিম শর্কী আবার চলে গেলেন তার নিজ দেশে, তখন গণেশ আবার দ্বিতীয়বার সিংহাসনে বসলেন। প্রথমবার কয়েক মাস মাত্র ক্ষমতায় ছিলেন। 1415 খ্রিস্টাব্দের মাঝামাঝি ইব্রাহিম শর্কী জালালউদ্দিন মোহাম্মদ শাহকে সিংহাসনে বসান। তাহলে এই যে ইব্রাহিম শর্কী, এই যে যদু ওরফে জামালউদ্দিন মোহাম্মদ শাহকে সিংহাসনে বসান কত সালে, 1415 খ্রিস্টাব্দে। ইব্রাহিম শর্কী ফিরে গেলে নিজেকে নিরাপদ মনে করেন গণেশ, যেটা একটু আগেই বললাম যে ইব্রাহিম শর্কী জালালউদ্দিনকে যখন বাংলার মুসলমান হয়ে সিংহাসনে বসানোর পরে উনি আবার নিজ দেশে চলে যান, তখন গণেশ মনে করেন যে তিনি আবার মুক্ত। তখন জালালউদ্দিনকে সিংহাসনকে ছড়িয়ে তখন গণেশ কি করে, তার ছেলেকে সিংহাসনকে ছড়িয়ে পুনরায় নিজে ক্ষমতা গ্রহণ করেন, তিনি পুনরায় আবার ক্ষমতায় আসেন। গণেশ 1418 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। যখন গণেশ মৃত্যুবরণ করেন, রাজা গণেশের মৃত্যুর পর হিন্দু আমত্তাগণ মানে হিন্দু সম্প্রদায়ের মানুষজন গণেশের পুত্র অর্থাৎ গণেশের আরেকটা পুত্র ছিল যার নাম ছিল মহেন্দ্রদেবকে বঙ্গের সিংহাসনে বসান, মানে হিন্দু সম্প্রদায়কে আবার কি করলেন, সিংহাসনে বসায়। কিন্তু অতি অল্পকালের মধ্যেই মহেন্দ্রদেবকে অপসারিত করে গণেশের পুত্র জালালউদ্দিন দ্বিতীয়বার বঙ্গের সিংহাসন আহরণ করেন। মানে গণেশের মৃত্যুর পর ওই হিন্দু সম্প্রদায়ের লোকেরা কি করলো, গণেশের আরেক পুত্র মহেন্দ্রদেবকে সিংহাসনে বসান কিছুদিন, কিন্তু তিনিও বেশি দিন বসে থাকতে পারলেন না, কারণ কি ওই যে যদু ওরফে জালালউদ্দিন তিনি আবার সিংহাসন আহরণ করেন, তিনি আবার কি করেন, বাংলায় সিংহাসন হয়ে বসেন, মুসলিম হয়ে সিংহাসন আবার আহরণ করেন। এ পর্যায়ে তিনি একটানা 1431 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এই শাসকের সময় বাংলায় রাজ্য সীমা অনেক বৃদ্ধি পায়, অর্থাৎ এই যদু ওরফে হচ্ছে জালালউদ্দিন মাহমুদ, ইনার সময় বাংলার রাজ্য সীমা আরও কি হয়, বৃদ্ধি পায়। প্রায় সমগ্র বাংলা এবং আরাকান ব্যতীত ত্রিপুরা ও দক্ষিণ বিহারেরও কিছু অংশ সাময়িকভাবে তার রাজত্বের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ এই বাংলা এবং আরাকান ব্যতীত ত্রিপুরা এবং দক্ষিণ বিহারেরও কিছু অংশ, বাংলা আরাকান তো ছিলই, তারপরেও ত্রিপুরা এবং দক্ষিণ বিহারের কিছু অংশও তার রাজত্বের অন্তর্ভুক্ত হয়। রাজ্যের বিভিন্ন টাকশাল থেকে তার নামে মুদ্রা প্রকাশিত হয়েছিল। কার নামে মুদ্রা প্রকাশিত হয়েছিল? রাজা গণেশের পুত্র যদু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন জালালউদ্দিন মাহমুদ নামে কিছু মুদ্রা প্রকাশিত হয়েছিল। পান্ডুয়া থেকে তিনি গৌড়ে তার রাজধানী স্থানান্তর করেন, অর্থাৎ তার রাজধানীর নাম ছিল পান্ডুয়া, তিনি পরে সেটা গৌড় নামে একটা স্থানে তার রাজধানীকে স্থানান্তর করেছিলেন। জালালউদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ মানে বড় ছেলে শামসুদ্দিন আহমেদ শাহ বাংলায় সিংহাসনে বসেন। তাহলে এই জালালউদ্দিন মাহমুদ শাহ মৃত্যুর পর তাহলে জালালউদ্দিন মাহমুদ শাহের
ছেলে, বড় ছেলের নাম ছিল কি শামসুদ্দিন আহমেদ শাহ। তিনি বাংলায় সিংহাসনে বসেন 1433 খ্রিস্টাব্দে আহমদ শাহ আমত্তবর্গের ষড়যন্ত্রে। এই যে আহমদ শাহ কি হয়, এক ষড়যন্ত্রে, সে ষড়যন্ত্র করেছিল কে? সাদি খান ও নাসির খান। দুইজন ব্যক্তি ছিল, সাদি খান ও নাসির খান। এই দুইজন ষড়যন্ত্র করে, আর এই দুইজন কি ছিল? একজন ক্রীতদাস। এই দুইজন ষড়যন্ত্র করে এই জালালউদ্দিন মাহমুদ শাহের জ্যেষ্ঠ পুত্র শামসুদ্দিন আহমেদকে কি করেন? নিহত করেন। এইভাবে রাজা গণেশ ও তার বংশধর প্রায় 30 বছর রাজত্বের অবসান ঘটেন। এই যে বাংলায় মুসলমানদের যে শাসক ছিল, তার মধ্যে 200 বছর মুসলমান শাসক থাকলেও তার মধ্যে কিছুটা সময় ছিল হিন্দুদের শাসক। এই হিন্দুদের শাসকের সময় রাজা গণেশ ও হাবজি শাসন নামে তারা কিছু শাসন পরিচালনা করেছিল। আমরা আজকে এই পার্টে রাজা গণেশ সম্পর্কে জানলাম। ইনশাল্লাহ আগামী পার্টে আমরা হাবজি শাসন বা হাফসি শাসন সম্পর্কে জানবো। ততক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। পড়া বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা, চেষ্টা করব এর থেকে ভালোভাবে বোঝানোর। আর যদি পড়া ভালো বোঝা যায় ফিডব্যাক, তাহলে সেটাও কমেন্টে জানাবা। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ।